লাস্ট ক্লাসটা আমি নিতে পারিনি একটা প্রবলেমের জন্য। আচ্ছা, আপনার একটা ক্লাস নিয়েছিলাম রবিবার দিন, সেটা ছিল আমাদের ফার্স্ট ক্লাস। এখানে আমরা কোর্স আউটলাইন এবং লেকচার কিছু পার্ট একটু ডিসকাস করেছিলাম। আচ্ছা, যাদের জন্য ফার্স্ট ক্লাসে আমরা এখন থেকে তো রেকর্ডিং এর অপশন এখনো চালু হয়নি, তো বলতে পারছি না কবে রেকর্ডিং চালু হবে। তো এই কারণে বলছি, যদি পারেন আপনারা স্ক্রিন রেকর্ড করে রাখবেন আপনাদের সুবিধা মতন। আচ্ছা, এখানে সবাইকে বলবো আপনারা একটা ক্লিয়ার ফটোগ্রাফ আপলোড করবেন। ফাতেমা, আপনার কোনো ফটো নেই, সবাইকে আপলোড করতে হবে ছবি। Okay, before we start, গত ক্লাসে আমরা যেখানে থেমেছিলাম ওইখান থেকে আবার শুরু করব। তো গত ক্লাসে যে জিনিসটা পড়েছিলাম আমরা, ইন্ট্রোডাকশন টু কম্পিউটার নেটওয়ার্কস, এখানে কিছু কথা বলছিলাম যেটা হচ্ছিল সেন্ডার এবং রিসিভারের মধ্যে উভয় পক্ষের মধ্যে তোমার একটা প্রোটোকল সেট আপ থাকতে হবে বা সিমিলার সফটওয়্যার ইনস্টল থাকতে হবে, যাতে আমি জিমেইল থেকে ইমেল পাঠালে অপরপক্ষ আমার ইমেলটা যাতে রিড করতে পারে। অপরপক্ষ বলতে রিসিভার এন্ডে যদি কেউ জিমেইল ইউজ না করে থাকে সেই ক্ষেত্রেও যাতে ইউজ করতে পারে। ঠিক আছে, এই সমস্যাটা যাতে ওভারকাম করা যায় সেই জন্য এই প্রোটোকল বোথ সাইডে ইনস্টল করা থাকতে হবে। প্রোটোকলকে অনেকে প্রোগ্রাম বলে। তো জিনিসটা হবে কি, মেশিন টু মেশিন কমিউনিকেশন, যার ফলে দুইটা জিনিস আছে। একটা হচ্ছে আমরা প্যাকেট সেন্ড করব, প্যাকেট না ইমেল সেন্ড করব, এটার আবার একটা ডেলিভারি নোটিফিকেশন পাবো। ডেলিভারি নোটিফিকেশন ওয়ান কাইন্ড অফ হচ্ছে আমার যে মেসেজটা পাচ্ছে সেই অনুযায়ী কাজ করা। এখন মেসেজ কি করছে সেটা একটা এক্সাম্পল যদি আপনাকে দেখাই। ধরেন গুগল আমি কিছু লিখলাম, ধরেন EWU লিখলাম, ঠিক আছে। এখন গুগল আমাকে যে রিপ্লাইটা দিবে এটাই হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট। এই যে এই সব কিছু হচ্ছে আমাদের অ্যাকনলেজমেন্ট, ঠিক আছে। সব অ্যাকনলেজমেন্ট, এখানে অ্যাকনলেজমেন্ট বলতে গুগল আমাকে কিন্তু জানাচ্ছে না যে সে আমার রিকোয়েস্টটা পেয়েছে। সে বলছে আমি রিকোয়েস্টটা পেয়েছি, বাট আমি আপনাকে রেজাল্ট দিয়ে দিচ্ছি। এই রেজাল্ট দিয়ে দেওয়াটাই হচ্ছে আমাকে অ্যাকনলেজমেন্ট দিচ্ছে, ঠিক আছে। জাস্ট এ মিনিট। তো প্রোটোকলের ডেফিনেশন বলেছিলাম সেট অফ রুলস অথবা ইনস্ট্রাকশন। প্রোটোকল কি করে, প্রপার কমিউনিকেশনটা বিল্ড আপ করে দুইটা মেশিন টু মেশিন কমিউনিকেশনের মধ্যে। অ্যাকনলেজমেন্ট হিসেবে যেটা পাচ্ছি, রেজাল্ট পাই আমরা, বাট অ্যাকনলেজমেন্ট বলতে আমরা যেটা বুঝি, আমি মেসেজ সেন্ড করলাম, মেসেজটা ডেলিভার্ড হয়েছে কিনা সেটা নোটিফিকেশনটাই আমরা অ্যাকনলেজমেন্ট বলি থিওরিটিক্যালি। বাট প্র্যাকটিক্যালি আমরা যদি কম্পিউটার নেটওয়ার্কস এর কনসিডারেশনে আসি, সেই ক্ষেত্রে তুমি যে মেসেজটা পাঠাচ্ছ বা যেটা কিওয়ার্ড পাঠালা সেটার এগেইনস্টে যে রেজাল্ট আমরা পাই সেটাই হচ্ছে আমার অ্যাকনলেজমেন্ট। এখন যে কথা ছিলাম যে রিসিভার কি এনেবল করছে নাকি, মানে সে কি বুঝতে পারছে নাকি, এই জিনিসগুলো লাস্ট ক্লাসে বলেছিলাম। তো শুড বি প্রোটোকল শুড বি ইনস্টল ইন সেন্ডার এবং রিসিভার বোথ মেশিনের ক্ষেত্রে। আচ্ছা, এখন আসি আমরা ক্লায়েন্ট সার্ভারে। এটা আমরা সবাই জানি, আমরা আজকাল সবাই এই ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক ইউজ করি, ব্রডব্যান্ড নেটওয়ার্ক যেটাকে বলা হয়। তো এখানে যেটা হয়, ফিজিক্যালি সেপারেটেড দুইটা মেশিন, কিন্তু দে শুড ফিল দ্যাট দে আর প্রেজেন্ট ইন দ্য সেম মেশিন। এই সার্ভার কি গুগলের সার্ভারও হতে পারে, হ্যাঁ হতে পারে। আমি এবং গুগলের মধ্যে আমি কিন্তু একটু আগে জিনিসটা সার্চ করলাম, সার্চ করবার পর আমি কি গুগল সার্ভারের সাথে ফিজিক্যালি কানেক্টেড না, ঠিক আছে। আমার তার কি গুগল সার্ভারের মেশিনের ভিতরে এন্ট্রি নিয়েছে না, তাহলে স্যার আমি কিভাবে রিপ্লাই পাচ্ছি, এই যে সেটাই হচ্ছে আমার ফিজিক্যালি আমরা সেপারেটেড, বাট আমি ফিল করতেছি গুগল বোধহয় আমার
পিসিতে ইনস্টল করা আছে সেম মেশিনের মধ্যে। এটাই হচ্ছে আমার ক্লায়েন্ট সার্ভার। আমি রিকোয়েস্ট করব, সার্ভার আমাকে রিপ্লাই দিবে। এটা ফেসবুক হতে পারে, গুগল হতে পারে, ইস্ট ওয়েস্টের সার্ভার হতে পারে, হোয়াটএভার। আচ্ছা, ক্লায়েন্ট সার্ভারে কিছু ফাংশনালিটিস আছে। ফাংশনালিটিস বলতে এরা কি 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 টাইপের কি বলে টাস্ক কমপ্লিট করে আর কি, টাস্ক তোমার কমপ্লিট করতে পারে। তো সেই ক্ষেত্রে যে জিনিসটা প্রথমে আসে, কিছু কাজ হচ্ছে ম্যান্ডেটরি, এগুলো তাদের করতেই হয় এই নেটওয়ার্কের মধ্যে, আর কিছু কাজ হচ্ছে অপশনাল। কিছু ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে এগুলো হয় অথবা হয় না। ওকে, আচ্ছা, এগুলো কিন্তু ডেফিনেশন লেখা নাই, সো ইউ হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড এন্ড রাইট ইন ইউর ওন ল্যাঙ্গুয়েজ whenever I ask you in exam. So functionality, mandatory function cannot be avoided, মানে হচ্ছে তুমি এগুলাকে অ্যাভয়েড করতে পারবে না ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্ক বিল্ড আপ করতে গেলে। প্রথম হচ্ছে এরর কন্ট্রোল, দ্বিতীয় হচ্ছে ফ্লো কন্ট্রোল, তৃতীয় হচ্ছে মাল্টিপ্লেক্সিং অথবা ডিমাল্টিপ্লেক্সিং, এই তিনটা। তো এই তিনটা হচ্ছে একদম পুরো তোমাকে করতেই হবে ক্লায়েন্ট এবং সার্ভারের মধ্যে ফাংশনালিটি। এখন আসি স্যার কোনটা কি সমস্যা হচ্ছে। এরর কন্ট্রোল বলতে আমি একটা মেশিন, আমি ধরো ক্লায়েন্ট, সার্ভার ধরো গুগল, ঠিক আছে, আমি একটা রিপ্লাই করলাম, সেটা আমার এখানে যাবার পথে কিছু এরর হলো বা আমার জিনিসটা গেলই না। গুগল আমাকে কি দেখাতে পারে? দুইটা জিনিস, আইদার যদি রেজাল্ট দেখাবে অথবা না দেখালে এরর দেখাবে। আমরা তো সবাই এটার সাথে পরিচিত যে এরর 404, এটা কিন্তু এররের একটা স্ট্যান্ডার্ড, এররের আবার স্ট্যান্ডার্ড আছে, ঠিক আছে। এরর 404 বা সার্ভার লোডিং, cannot load বা cannot get response from the server, এটা হয় অনেক সময় ট্রান্সমিশন এররের জন্য, বা ট্রান্সমিশন এররের সবসময় হয় কারণ হচ্ছে তোমার নেটওয়ার্ক যদি না থাকে, you cannot communicate with the server। এখন অসুবিধা হচ্ছে যে আমি যদি কিছু ভুল লিখে পাঠাই, এরকম হতে পারে না, আমি ধরো ইডব্লিউ এর জায়গায় ইডব্লিউ লিখে পাঠালাম। এখন অবভিয়াসলি সে একটা রেকমেন্ডেশন দিবে যে আপনি হয়তো বা লিখে ভুল পাঠিয়েছেন, বা আমি কোনো ইমেল পাঠালাম, ইমেলটা আমি রিপ্লাই সেন্ডারের কাছে পৌঁছানোর আগে ডিস্ট্রয়েড হয়ে গেল, হতে পারে। কারণ আপনার স্যার আমার তো ইমেল কখনো ড্রপ আউট হয় না। হ্যাঁ, ড্রপ আউট হয় যদি আপনি বড় ফাইল পাঠান। সেই ক্ষেত্রে বড় ফাইল পাঠানোর ক্ষেত্রে আগে যেটা সমস্যা ছিল, অনেক অ্যাটাচমেন্ট গুলা মিসিং হয়ে যেত, যার ফলে সবাই যেটা পরে অনুধাবন করা শুরু করলো 2018 থেকে, যে ড্রাইভের লিঙ্ক আপলোড করে দেয়, যে আমার যে বড় ফাইল যদি থাকে আমি এটা আমার নিজের ড্রাইভে আপলোড করব, ওই ড্রাইভ থেকে আমি এটা যদি শেয়ার করি তাহলে আমার বন্ধু ওই ড্রাইভ থেকে নামিয়ে নিতে পারবে, ঠিক আছে। তাহলে এররের কন্ট্রোলটা আমরা করে ফেলি এইভাবে। তো এইখানে স্যার থিওরিটিক্যালি কি বোঝানো হয়েছে? থিওরিটিক্যাল হচ্ছে তুমি একটা জিনিস পাঠালা, সেটার মধ্যে তোমার যদি কোনো ট্রান্সমিশন এরর হয়। ট্রান্সমিশন এরর কি স্যার? ট্রান্সমিশন এরর হচ্ছে তুমি যদি কোনো তোমাদের ইন্টারনেটে যদি পোর কানেক্টিভিটি থাকে, যেমন এররের কথা বলি, অনেক সময় দেখবা তুমি তোমার ফ্রেন্ডকে কল করেছো, যে বন্ধু ঢাকায় বসে আছে, আর তুমি ধরো অনেক ঠাকুরগাঁয়ে বসে আছো। এখন তোমার সাথে তার ব্যান্ডউইথের সমকক্ষতা নেই, তো যার ফলে সমস্যা হতে পারে, তোমার ভয়েস ড্রপ আউট হতে পারে, তোমার স্ক্রিন আটকে যেতে পারে। দিজ আর অল এরর্স। কিন্তু তোমার বন্ধুর সব ক্লিয়ার পিকচার আসতেছে, তার কথা শোনা যাচ্ছে। এইটা তাহলে এরর কোনটা স্যার? আমার এন্ড থেকে যে সমস্যাটা হচ্ছে আমার বন্ধু এটা ফেস করবে, বা আমার সাথে তার কমিউনিকেশন প্রপারলি হবে না, এরর। তো যার ফলে কি হয়, এররকে কন্ট্রোল করার বিভিন্ন উপায় আছে, এগুলার আবার একটা আলাদা লেকচার আছে এরর কন্ট্রোল, ওইটা আমরা পরে পড়বো। তো এরর কন্ট্রোলের দায়িত্ব হচ্ছে ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কের প্রথম ফাংশনালিটির মধ্যে প্রথমটা হচ্ছে এরর কন্ট্রোল থাকতে হবে। দ্যাট মিন্স দুই মেশিনের মধ্যে যাতে প্রপার কমিউনিকেশন হয় বাই রিমুভিং অল দ্য এরর্স। আচ্ছা, দ্বিতীয়টা হচ্ছে ফ্লো কন্ট্রোল করা। ফ্লো কন্ট্রোলটা হচ্ছে ওয়ান কাইন্ড অফ আমার ধরো আমি ইউজ করি 10 Mbps। এখন গুগল কি 10 Mbps ইউজ করে? না, গুগল তো মোটামুটি বলতে পারো 10 Gbps পর্যন্ত ইউজ করতে পারে। এখন আমি সার্ভারকে কমিউনিকেট করব, গুগলের কাছে একটা জিনিস জানতে যাব, গুগল আমাকে কি ফ্লোতে পাঠাবে।
অবভিয়াসলি সে বুঝতে হবে যে আমার ধারণ ক্ষমতা কত। এইভাবে কিভাবে হয় স্যার, আমি যখন প্যাকেট সেন্ড করব বা কিওয়ার্ড সেন্ড করব, তখন আমি বলেই দিই, ডিক্লেয়ার করে দিই যে আমার ম্যাক্সিমাম ধারণ ক্ষমতা হচ্ছে 10 Mbps। আমাকে যদি ডেটা পাঠান এর বাইরে বা এর নিচে পাঠাতে পারেন, মানে এর ব্যান্ডউইথের নিচে পাঠাতে হবে, এই ব্যান্ডউইথের সমকক্ষ পাঠাতে পারেন বা এর উপরে পাঠাতে পারবেন না, ঠিক আছে? ম্যাক্সিমাম ট্রান্সমিশন স্পিড শুড বি 10 Mbps, নট মোর দেন দ্যাট। এটা গুগল তখন রিয়ালাইজ করে, তখন তোমাকে 10 Mbps পাঠাবে। এটা হচ্ছে এরকম যে গুগল একসাথে 100 বালতি পানি খেতে পারে, আমি 1 গ্লাস পানি খেতে পারি। এখন কি আমার পক্ষে 100 বালতি পানি খাওয়া সম্ভব? সম্ভব না। আমি কি করতে হবে? গুগলকে বুঝিয়ে দিতে হবে যে আই ক্যান নট ড্রিঙ্ক মোর দ্যান 1 গ্লাস অফ ওয়াটার। গুগল তখন তোমাকে 1 গ্লাস পানি পাঠাবে, ঠিক আছে? দিস ইজ কল্ড ফ্লো কন্ট্রোল। আচ্ছা, এরপর আসি মাল্টিপ্লেক্সিং, ডিমাল্টিপ্লেক্সিং। আমার মেশিনে ইন মাই মেশিন লট অফ প্রসেসেস আর রানিং রাইট নাও, ঠিক আছে? লট অফ প্রসেস আর রানিং রাইট নাও, P1, P2, P3. In between those, whichever process is sending the data, it's called multiplexing. Multiplexing হচ্ছে ঘটনাটা এরকম যে আমরা কি করি, 4 into 1 marks ইয়া করতাম না, তারপর ইয়ে কি করতাম আমরা 1 into 4 marks, ঠিক আছে? তাহলে আমি যদি এখানে বসে থাকি, গুগল ধরো এখানে বসে আছে, গুগল সার্ভার, তাহলে আমি কি অনেকগুলো উইন্ডো ওপেন করে রেখেছি, আমি কি সবগুলো উইন্ডো থেকে একই সময় ডেটা পাঠাতে পারি না? 1 at a time। হ্যাঁ, কি পরপর পাঠাতে পারি, বাট একসাথে 3-4টা পাঠাতে পারি না। আমি যদি ইমেল পাঠাতে কমান্ড দিই, তাহলে ইমেলটা আগে যাবে, দেন গিয়ে তুমি যদি ইউটিউব ওপেন করো, দেন ইউটিউব ওপেন হবে। আমার কিন্তু ইন্টারনেট লাইন স্যার একটা না, আমার ইন্টারনেট লাইন একটা দিয়েই আমি বের হব, রাস্তা আমার একটা, প্রত্যেকটা পিসি রাস্তা একটা, ঠিক আছে? তো তারপর ইউটিউব দেখলা, হ্যাঁ সাইমালটেনিয়াসলি কাজ করবো কিভাবে স্যার? তুমি যদি ইউটিউব দেখতে থাকো, তাহলে বাফারিং হয়ে তোমার গান পিছনে ব্যাকগ্রাউন্ডে চলতে থাকবে, তুমি এখানে ফ্রন্ট সাইডে কাজ করতে থাকলা, ফেসবুক ইউজ করলা, বা তুমি ইমেল সেন্ড করলা, হোয়াট এভার ইউ ওয়ান্ট, বাট লাইন কিন্তু একটা, মানে উইন্ডোতে তোমার তোমার ডেটা আসতে থাকবে, বা ডেটা পাঠানোর ক্ষেত্রে লাইন কিন্তু একটা। তো এখানে যেটা থাকে এটাকে বলা হয় মার্কসিং, 4 into 1 মার্কস, যেটাকে বললাম। ধরো 4টা উইন্ডো ওপেন করেছো, একটা লাইন একটা করে যাচ্ছে। ফার্স্টে এইটা গেল, ইমেল করলা, তারপর ইউটিউব সার্চ করলা, তারপরে ফেসবুক ওপেন করলা, পরে আবার তুমি ইউনিভার্সিটির ক্লাসরুমে গেলা, একটা লাইন করে গেলা। তাও এখানে ক্লাউড ইন্টারনেটের মাধ্যমে তোমার যখন গুগলে তুমি যদি যাও, গুগল ক্লাসরুমে, ইন্টারনেটের মাধ্যমে গুগল ক্লাসরুমে তুমি গেলা, ক্লাসরুমে কিন্তু আবার ডিভাইড হয়ে গেছে তোমার অনেকগুলো ক্লাস, ঠিক আছে? আমি এখানে বললাম তোমার 4টা কোর্সে 4টা ক্লাস, এখানে 4টা কোর্সের জন্য 4টা ক্লাসরুম তোমার তৈরি হয়ে গিয়েছে, ঠিক আছে? এই তো এটা কি হয় স্যার, একটা তুমি এখানে তোমার আইডেন্টিটি দিয়ে ঢোকার পর তোমার এখানে তোমার যা কোর্স আছে সব দেখতে পাবো। বা গুগলের কাছে যদি এট এ টাইম তুমি সবগুলাই রিকোয়েস্ট করো, যেটা আগে আসছে সেটা সার্ভিস হবে, দেন গিয়ে ওয়ান অ্যাফটার অ্যানাদার সার্ভিস হবে। আচ্ছা, এই পর্যন্ত কি কারো কোশ্চেন আছে? নো স্যার। আচ্ছা, ওকে। তো 3টা কাজ হচ্ছে ম্যান্ডেটরি। এবার আসে অপশনালে। অপশনালে হচ্ছে তোমার কিছু অপশনাল কাজ তুমি ক্লায়েন্ট সার্ভার নেটওয়ার্কে অ্যাড করতে পারো। যেমন হচ্ছে ফার্স্ট ওয়ান হচ্ছে এনক্রিপশন ডিক্রিপশন। এটা হচ্ছে ক্রিপ্টোগ্রাফি, যেটা হচ্ছে তুমি সিক্রেটলি কিছু জিনিস পাঠাতে চাও। কিভাবে স্যার? এই যে ব্যাংকিং অ্যাপস, বিকাশ আছে, তারপর ক্রিপ্টোগ্রাফি হচ্ছে তুমি একটা ডকুমেন্ট পাঠালে যেটা পাসওয়ার্ড প্রোটেক্টেড করে দিলাম, এটা কিন্তু পাঠানো যায়, ঠিক আছে? ওই পক্ষ যখন রিসিভার তোমার ইমেলটা পাবে, তাকে কিন্তু কোড ওয়ার্ড বলে দিতে হয়। এটা হয় ক্রেডিট কার্ড স্টেটমেন্ট যখন পাঠানো হয় ব্যাংকিং অ্যাপস থেকে, তখন বলেই দেয় আপনার লাস্ট 4 digit অফ ইউর ক্রেডিট কার্ড ইজ ইদার
পাসকোড। ঠিক আছে, এরকম হতে পারে যে তোমার গুগল বা ফেসবুকের পাসওয়ার্ড দিয়ে তোমাকে এন্ট্রি নিতে হবে, এটাও কিন্তু ক্রিপ্টোগ্রাফির একটা অংশ। আচ্ছা, আরেকটা আছে, আজকাল কিন্তু এই জিনিসটা হয়তো বা খেয়াল করেছো, HTTPS, হাইপার টেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। ইউটিউবে যদি যাও, ইউটিউবে গেলে তুমি দেখতে পাবা যে আজকাল ম্যাক্সিমাম কেসে তোমার এই যে HTTPS এসে পড়ছে, দেখতে পাচ্ছ, এই HTTPS এসে পড়ছে। ইভেন এইটা তো আমার গুগল ক্লাসরুমে আমার এটা HTTPS। আজকাল HTTP থেকে আমরা HTTPS এ চলে গেছি। লাস্ট এস মানে হচ্ছে সিকিউরড। ঠিক আছে, সিকিউরড করা মানে কি স্যার? যেসব জিনিস সিকিউরিটির মধ্যে চলে আসে সেখানে অবশ্যই তোমার রেজিস্ট্রেশন করে লগ ইন করতে হবে। রেজিস্ট্রেশন করা মানে হচ্ছে ইউ হ্যাভ টু ক্রিয়েট এ পোর্টাল ফর এ রেজিস্ট্রেশন প্রসিডিউর। যে কোনো কেউ লগ ইন না করা ছাড়া কেউ এখানে এন্ট্রি নিতে পারবে না। লগ ইন করা মানে হচ্ছে তুমি তোমার পাবলিক প্রোফাইলে জিনিসপত্র শেয়ার করছো এবং তুমি তোমার লোকেশন জানিয়ে দিচ্ছ। কিভাবে স্যার? আইপি অ্যাড্রেসের মাধ্যমে। ঠিক আছে, এই জন্য সব জিনিস আজকাল সিকিউরড মোডে যাওয়ার জন্য চেষ্টা করছে। তুমি কিছু এখানে হাইড করতে পারবে না। হাইড করা যায় কোথায় স্যার? ওই যে VPN এ, ভার্চুয়াল প্রাইভেট নেটওয়ার্কে। যেমন কিছু ব্রাউজার আছে, ওই ব্রাউজারে তোমার আইডেন্টিটি হাইড করা যায়, বাট লিমিটেড। কিছু দূর পর্যন্ত পারা যায়, বেশি দূর পারা যায় না। এটার আমরা দেখবো ইন ফিউচার। আচ্ছা, অপশনালের মধ্যে ফার্স্ট আসছে এনক্রিপশন ডিক্রিপশন, এখন আসতেছে চেক পয়েন্ট। চেক পয়েন্টটা কি স্যার? চেক পয়েন্টটা হচ্ছে কিছু কিছু ইউটিউব ভিডিও দেখেছো কখনো যে এরকম ছোট ছোট দাগ দেওয়া থাকে? Yes, sir. হ্যাঁ, দিস আর কল্ড চেক পয়েন্ট। এখান থেকে একটা চ্যাপ্টার, এখান থেকে একটা চ্যাপ্টার, এখান থেকে একটা চ্যাপ্টার, বড় বড় ভিডিওতে দেখবা যে এরকম এরকম ছোট ছোট চ্যাপ্টার তৈরি হয়েছে। এই চ্যাপ্টার গুলা কি আসলে স্যার? এই পয়েন্ট গুলা হচ্ছে চেক পয়েন্ট। মানে ধরো 5 মিনিট, তারপরে 6 মিনিট থেকে শুরু নতুন চেক পয়েন্ট। 5 মিনিট পর্যন্ত একটা ফিচার চলবে, 6 মিনিট থেকে আবার আরেকটা ফিচার চলবে। এগুলা কিন্তু বড় ডেটার ক্ষেত্রে, ধরো 3 ঘন্টার একটা ফাইল আপলোড দিলা, তখন কিন্তু তোমার চেক পয়েন্ট ক্রিয়েট করতে হবে ইউজারের সুবিধার্থে, কারণ তখন ওইভাবে আপলোড দিতে হবে। আচ্ছা, আরেকটা আছে, তাহলে কি স্যার আমরা গুগল ড্রাইভের লিঙ্কটাও কি চেক পয়েন্ট? ইয়েস, গুগল ড্রাইভের চেক পয়েন্ট, ওইটা আমার চেক পয়েন্ট। আমাকে যে লিঙ্ক শেয়ার করছে, আমি ওইখান থেকে লিঙ্কটা ডাউনলোড করছি, বিকজ আমার ফাইলের সাইজ বড়, এই কারণেই। আদারওয়াইজ আমার মেইলের সাথে মানে অ্যাটাচমেন্ট হিসেবে চলে আসতো। মনে রাখবা, অ্যাটাচমেন্ট হিসেবে যদি না আসে, আমার লিঙ্ক হিসেবে যদি আসে, ওইটাই মনে রাখবা, ওইটাই হচ্ছে আমার চেক পয়েন্ট। Optional is used for a special purpose, otherwise the system could have been overloaded. কারণ হচ্ছে চেক পয়েন্ট যদি আমার না থাকতো, বা আমার যদি অপশনাল এইগুলা যদি স্যার আমার ম্যান্ডেটরি হয়ে যেত, তাহলে সিস্টেমের উপর আমার এখানে প্রেশার পড়তো। কারণ ইন টোটাল মোর দেন 70 ফাংশনালিটিস আর দেয়ার। আমাদের ব্যাক এন্ডে এতগুলা ফাংশন হচ্ছে, ঠিক আছে, ব্যাক এন্ডে। আর তুমি যদি এগুলাকে মানে ইয়ে করে দাও, ম্যান্ডেটরি করে দাও, সেই ক্ষেত্রে ব্রাউজার মানে হচ্ছে ব্রাউজার, তোমার যে ব্রাউজার ইউজ করে না কেন, ব্রাউজারের উপর চাপ পড়বে, ব্রাউজার তখন র্যাম বেশি নেওয়ার চেষ্টা করবে, এবং যার ফলে হবে কি তোমার সিস্টেম পারফরমেন্সটা ডিগ্রেড করবে। So for these functionalities, we need a model or a standard via which we can send or receive information. So this standard or model should be followed by our laptop or machine
the above functionalities. So we have converted the functionalities into layers. So এই যে functionalities গুলো আমরা দেখলাম, এই functionalities গুলাকে আমরা লেয়ারে ভাগ করে নিয়ে আসছি। লেয়ার গুলা কি কি স্যার? ফিজিক্যাল লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার, নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং হচ্ছে অ্যাপ্লিকেশন লেয়ার। ঠিক আছে, আচ্ছা। তো এখানে যে বাম পাশে কি আছে স্যার? এই বাম পাশে হচ্ছে ইউনিট দেওয়া আছে, খেয়াল করবেন ইউনিট দেওয়া আছে। এই ছবিটা সবাই মনে রাখতে হবে, পুরো কোর্সে এই ছবিটা বারবার আমি এই ছবিতে ফিরে আসবো। এটা হচ্ছে ওপেন ওএসআই লেয়ার। ওএসআই লেয়ার কথাটার অর্থ কি স্যার বলে দিচ্ছি। ওএসআই এটা হচ্ছে ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। ওপেন সিস্টেম ইন্টারকানেকশন। আচ্ছা, একটু দেখেন ছবিটা, একটু রিড আউট করেন, কারণ এটা ছবি বারবার লাগবে। টাইম আজান পড়েছে, একটু 1 মিনিট বিরতি নিচ্ছি। আবার আমাদের আমরা যেখান থেকে শুরু করব, নিচের থেকে শুরু করব। ফিজিক্যাল লেয়ার, তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার, তারপর হচ্ছে নেটওয়ার্ক লেয়ার, ট্রান্সপোর্ট লেয়ার, সেশন লেয়ার, প্রেজেন্টেশন লেয়ার এবং অ্যাপ্লিকেশন লেয়ার। তো ফিজিক্যাল লেয়ার হচ্ছে বুঝতে পারতেছো, এখানে হচ্ছে সব কেবলস গুলো থাকবে। এখানে ইউনিট হচ্ছে বিটস, তারপর হচ্ছে ডেটা লিঙ্ক লেয়ার ফ্রেমস, নেটওয়ার্ক লেয়ার প্যাকেটস, ট্রান্সপোর্ট লেয়ার হচ্ছে সেগমেন্টস এবং উপরের 3টা লেয়ারের ইউনিট হচ্ছে ডেটা। এই উপরে ট্রান্সপোর্ট লেয়ার থেকে অ্যাপ্লিকেশন লেয়ার পর্যন্ত এই সবগুলো হচ্ছে হোস্ট লেয়ার। ঠিক আছে, সবগুলাই হচ্ছে হোস্ট লেয়ার। তো মাঝখানে যে জিনিসটা আছে নেটওয়ার্ক লেয়ার, ডেটা লিঙ্ক লেয়ার এবং ফিজিক্যাল লেয়ার, এই 3টার যেটা হচ্ছে মিডিয়া লেয়ার্স। মানে হচ্ছে এগুলো হচ্ছে তোমার মিডিয়া, মানে তো বুঝতে পারতেছো মাধ্যম। ঠিক আছে, এই 3টা মাধ্যম এর মাধ্যমেই তুমি ডেটাগুলা উপরের দিকে যাবে বা ইনফরমেশন গুলো উপরের দিকে যাবে। ডেটা বলা উচিত না, ইনফরমেশন উপরের দিকে যাবে। ইনফরমেশন কি, আমরা যা ব্রাউজ করছি না কেন, হোয়াট এভার উই আর ব্রাউজিং, এভরিথিং ইজ, ইভেন যদি আমরা খেলাও দেখি ওটাও হচ্ছে ব্রাউজিং এর মধ্যে বা ডেটার মধ্যে পড়ছে। উপরের 4টা হচ্ছে আমার হোস্ট লেয়ার্স, বা বলতে পারো এই 4টা লেয়ার্স মোটামুটি আমাদের হাতে থাকে বা ল্যাপটপ কনসিডার করে, মানে মেশিনটা, আমার যে মেশিনটা আছে সেই জিনিসটা কন্ডাক্ট করে। নিচের 3টা হচ্ছে আমার তার কিংবা আমার নেটওয়ার্ক অ্যাডাপ্টার, ঠিক আছে, বা হার্ডওয়্যার, নেটওয়ার্কের যে হার্ডওয়্যার অংশগুলো আছে এই অংশগুলো ডিসাইড করে বা কাজ করে নেয়। ঠিক আছে, এই ছবি শেয়ারও করেছি। আচ্ছা, তাহলে আমরা স্যার লেয়ার্স গুলায় আমি যাব, দেখাচ্ছি। এই যে প্রথমে যে লেয়ারটা আছে সেটাকে বলা হয় ফিজিক্যাল লেয়ার। ফিজিক্যাল লেয়ারের অংশটা হচ্ছে আমাদের কেবলস। বুঝতে পারতেছো, কেবলস। কেবলস অনেক টাইপের হতে পারে। প্রথমে আমরা যেটা দেখি ইউটিপি। ইউটিপি আনশিল্ডেড টুইস্টেড পেয়ার কেবল। ইউটিপি এখানে যেটা আসে সেটা হচ্ছে 10 বেস টি এবং হচ্ছে 100 বেস টি। এই কথাটার মধ্যে পার্থক্যটা আমি তোমাদেরকে বুঝাবো, একটু দেখেন। বেস কি স্যার? বেস হচ্ছে বেস ব্যান্ড। আর আরেকটা জিনিস হতে পারে বেস ব্যান্ডের অপোজিট, বা আরেকটা টাইপ হতে পারে ব্রড ব্যান্ড। দুইটার মধ্যে তফাৎটা কি? বেস ব্যান্ড হচ্ছে যে আমি ডেটা যখন পাঠাবো তখন আমি বাই দ্যাট টাইম আমি এটা রিসিভ করতে পারবো না,
কোনো ডেটা যদি আসতে থাকে আমি এটা রিসিভ করতে পারবো না। খুব কি সমস্যা হয়? খুব সমস্যা হয় না। আরেকটা জিনিস আছে ব্রডব্যান্ড। ব্রডব্যান্ড হচ্ছে আমি যখন পাঠাবো তাৎক্ষণিকভাবে আমি তখনও রিসিভ করতে পারবো। দুইটার মধ্যে তফাৎটা হচ্ছে এটাই। এটা হচ্ছে বেসব্যান্ড হচ্ছে ওয়ান এট এ টাইম only one signal can transmit, মানে এক সাইড থেকে ট্রান্সমিশন হবে। আর এটা হচ্ছে ব্রডব্যান্ড হচ্ছে ফুল ডুপ্লেক্স বা ডুপ্লেক্স বলা হয়। এটা হচ্ছে আমি যখন ডেটা পাঠাবো তখন ওই পাশ থেকে রিসিভও করতে পারবো, এটাকে বলা হয় ডুপ্লেক্স। আর সিমপ্লেক্সটা কি? সিমপ্লেক্স হচ্ছে আমি যখন পাঠাবো তখন আমি রিসিভ করতে পারবো না, আবার আমি যখন রিসিভ করব তখন আমি পাঠাতে পারবো না, এটাকে বলা হয় সিমপ্লেক্স। ওকে, এখন আসি বাকি ডিটেলসে। 10 বেস টি, 100 বেস টি এগুলোর নাম শুনেছ তোমরা। 10 বলতে কি বোঝানো হচ্ছে? 10 বলতে এমবিপিএস বোঝানো হচ্ছে। ওকে, বা ব্যান্ডউইথ বোঝানো হচ্ছে, ম্যাক্সিমাম ব্যান্ডউইথ, এই কত ক্যাপাসিটি আছে। 100 স্যার এটা কি এমবিপিএসই হবে? হ্যাঁ, এমবিপিএস থেকে শুরু হয়, কেবিপিএস আর নেই এখন, সব এমবিপিএস থেকে। তারপর হচ্ছে 100 এমবিপিএস। 10 বা 100 প্রথমে যেটা দেখতে পাবা ইউটিপি, সেই কেবলটার ধারণ ক্ষমতা কত। আচ্ছা, এখন আসি আমি ছবিতে, ইউটিপির ছবি দেখাই একটু। এই যে হচ্ছে ছবিটা, এটাও দেখে আমাদের বাসা বাড়ির যে ইথারনেট কেবল সেটা। হ্যাঁ হ্যাঁ, এই ছবিটা দেখো, এই ছবিটা খুবই ভালো, ইউটিপি আর এসটিপি। আচ্ছা, এটার একটা ইয়ে আছে, আমি একটু দেখাই ইউটিউবে ভিডিও, তোমরা কি দেখতে পাবা না শুনতে পাবা নাকি, এটা কনফিউশন আছে। Used in local area networks, and I'm referring to twisted pair cables. These are the Ethernet cables that you'll find as you connect your computer to your router or modem so you can have internet access. One end of the cable plugs into your computer's network interface card, and the other end plugs into the network port of your router, switch, or modem, depending upon what you're using. Now, Ethernet twisted pair cables come in two different types. The first type is unshielded twisted pair, which is by far the most common type of cable that is used today. Unshielded twisted pair consists of 4 pairs of color-coded wires twisted around each other. The wires are twisted to prevent electromagnetic interference or crosstalk. This type of network cable is what most people use in their home or business. And the second type is shielded twisted pair. Shielded twisted pair is very similar to unshielded twisted pair, except that it has a foil shield that covers the wires. And this shielding adds an extra layer of protection against electromagnetic interference leaking into and out of the cable. This type of cable is mainly used for industrial purposes and not so much in a home or business. So if you were the kind of person that is going to make their own custom cables for your network, typically you would buy a bulk roll of twisted pair cable, and then you would have to wire them correctly and then attach RJ45 connectors to each end. So to do this, you would have to remove the protective sheathing at each end of the network cable to expose the wires. And this is done by using a cable stripper. The cable is inserted into the cable stripper, and then the outer sheathing is removed to expose the wires. And then you would insert the cable into a wire crimper to attach an RJ45 connector. But before you attach the connector, the wires in the cable have to be arranged in a certain order. And that order will be different depending upon the purpose of the cable. So for example, the most common types of twisted pair cables that are used in a local area network
are straight and crossover cables. And these two cables have two different purposes. So let's talk about the wiring order that these twisted pair cables use. And there are two different wiring standards that are used. One standard is called 568A, and the other standard is 568B. And on the screen, you can see the wiring order for both the A and B standards. The orders are based on the color of the wires. So for example, the 568A standard is wired in this order: white, green, green, white, orange, blue, orange, white, brown, and brown. And the 568B standard is wired in the following order: white, orange, orange, white, green, blue, green, white, brown, and brown. So the only difference between the A and B standards is the green wires are swapped with the orange. And it doesn't really matter which standard you use. Both standards do the same thing. But here in the US, most people use the B standard. So whether you choose the A or B wiring standard, if both ends of the cable are wired using the same standard, then this is known as a straight cable, which is also known as a patch cable. A straight cable allows signals to pass through from end to end. This is the most common type of cable that's used in local area networks. A straight cable is used to connect computers to hubs, switches, routers, or modems. Or in other words, it's used to connect dissimilar devices together. So as I said before, this is by far the most common cable that's used on local area networks. So these two straight cables here do the exact same thing. The only difference is that one cable is wired using the A standard and the other one is wired using the B standard. So let's talk about a crossover cable. Now, a crossover cable is also used on local area networks, but it's not as common as a straight cable. A crossover cable is created when both ends of the cable are wired using the two different standards. For example, one end is wired using the A standard and the other end is wired using the B standard. Crossover cables are used to connect two similar devices together. For example, crossover cables are used to connect two computers directly to each other without using a hub or switch. And they can be also used to connect hubs to hubs or switches to switches. So they are used to connect two of the same devices together. Now, in addition to talking about the different types of twisted pair cables, we also have to talk about the categories of twisted pair cables. And these categories are called Cat3, Cat5, Cat6, and Cat7. And the difference between these is a maximum speed that they can handle without having any crosstalk or interference. The numbers of these categories represent the tightness of the twists that are applied to the wires. And as you can see on the illustration, are the categories and speeds of the different twisted pair cables. So as you can see, the speed ranges from the lowest category, which is Cat3 at 10 megabits per second, and all the way up to Cat6A and Cat7, which has speeds of 10 gigabits per second. Now, most networks today would use at least Cat5e on their networks, because most networks would be running at least at gigabit speeds. So Cat3 and Cat5 are slower than gigabit and are pretty much obsolete today. But of course, if you're running a network that can handle 10 gigabit speeds, you would have to use Cat6A or Cat7 on your network. But even if you have an older network that's running slower speeds, you can still use Cat7 because it is backward compatible. Cat7 is actually a shielded twisted pair version of Cat6A. And finally, the latest version is Cat8. Now, Cat8 is the ultimate copper cable. It's a shielded twisted pair cable which has a delivery speed of 40 gigabits per second up to a distance of 30 meters, which is 4 times faster than Cat6A or Cat7. ওকে, হোপফুলি দেখতে পেরেছো। আমি ভিডিওটা শেয়ার করে দিব। তো ইথারনেট কেবলস যেটা ছিল এসটিপি এবং ইউটিপির মধ্যে মূল ডিফারেন্সটা হচ্ছে এসটিপি রয়েছে ইন্ডাস্ট্রি ক্ষেত্রে ইউজ হয়, এটা একটা এক্সট্রা লেয়ার থাকে শিল্ডেড
পেয়ার, এটার জন্য এটাকে বলা হয় শিল্ডেড টুইস্টেড পেয়ার, আর এটা হচ্ছে আনশিল্ডেড টুইস্টেড পেয়ার। এখন টুইস্টেড বলা হচ্ছে কারণ হচ্ছে এগুলাকে টুইস্ট করা হয়েছে একজন আর একজনের সাথে, এবং ফাইনালি এগুলাকে স্লাইসার দিয়ে আমরা এটার সামনে জ্যাক লাগাই। তো দুইটা স্ট্যান্ডার্ড দেখেছিলাম, 568A এবং 568B। তো দুইভাবে করা হয়। আচ্ছা, লাস্টে একটা ইয়া দেখেছিলাম, যে একটা টেবিল দেখেছিলাম, টেবিলটার মধ্যে বলা ছিল যে আচ্ছা ক্রস ওভার কেবল, এই কথাটা একটু বলে দিই। 568A দুই সাইডে তুমি 568A রাখতে পারবে না, এক সাইডে 568A রাখতে হবে, এক সাইডে 568B রাখতে হবে। দুইটা সেম ইয়াতে রাখতে পারবে না ঘরের মধ্যে যদি করতে হয়। মানে তুমি যদি, ঘটনাটা হচ্ছে এরকম, তুমি যদি এই অংশটা 568 এ যদি রাউটারের মধ্যে ঢুকাও, আরেকটা এন্ড যেটা তুমি পিসির মধ্যে ঢুকাতে চাচ্ছ সেটা তোমার 568B তে রাখতে হবে। বুঝতে পেরেছো? সিমিলারলি এটাও সেম ভাবে 568A যদি একটা এন্ড করো, আরেকটা স্ট্যান্ডার্ড তোমার মানে আরেকটা এন্ড তোমার 568B করতে হবে। এটাকে তাহলে তখন স্ট্রেট কেবল বলা হয়। তাহলে বোথ এন্ডে কাজ করা, প্রপারলি কমিউনিকেট করা হবে। ইউএসএ তে 568B টা বেশি ফলো করা হয়, বাট আমাদের দেশে এশিয়া বা ইউরোপ রিজিয়নে দুইটা কি ফলো করা হয়। আর ক্রস ওভার কেবলে হচ্ছে তোমার যেটা বলা হচ্ছে, ক্রস ওভার কেবল ইজ ওয়েন বোথ এন্ডস অফ এ কেবল আর ওয়্যার্ড ইউজিং দ্য টু ডিফারেন্ট স্ট্যান্ডার্ড। এটা হচ্ছে ক্রস ওভার কেবলের কথা বলা হচ্ছে। সরি, এটা হচ্ছে ক্রস ওভার। আর স্ট্রেট কেবলটা হচ্ছিল একই থাকতে হয়, ঠিক আছে। 568A যদি তুমি এই সাইডে রাখো, এই সাইডে 568 রাখতে হবে, 568B যদি এই সাইডে রাখো, এই সাইডে 568B রাখতে হবে। আর ক্রস ওভারটা হচ্ছে উল্টা বলেছিলাম আমি, সরি, যে দুই মাথা দুই স্ট্যান্ডার্ডের হতে হবে। এই সাইড যদি 568 হয় তাহলে এই সাইড তোমার 568B হতে হবে। এটাকে বলা হয় ক্রস ওভার। ক্রস ওভার কেবলটা কি করা হয়? ক্রস ওভার কেবল হচ্ছে দুইটা সিমিলার পিসি বা সিমিলার হাব যদি হয়। আমি পিসি বা হাব বুঝবো কিভাবে? তোমার নেটওয়ার্কিং ডিভাইস, রাউটার হতে পারে, পিসি হতে পারে, সুইচ হতে পারে, বা দুইটা পিসির মধ্যে কানেকশন তুমি করতে যাচ্ছ। দুইটা পিসির মধ্যে কানেকশন করতে হলে মনে রাখবা তোমার এটা সবসময় ক্রস ওভার কেবলে করতে হবে। ক্রস ওভার কেবল কি? এই সাইডে যদি তুমি 568A মোডে যাও, তাহলে এই সাইডে তোমার 568B স্ট্যান্ডার্ডে যেতে হবে। এখন 568B আর 568A এর ডিফারেন্সটা তোমরা জানো। এখানে আমি বলেছি শুধু গ্রিন, মানে ভিডিওতে বলেছে আর কি, হোয়াইট গ্রিনের সাথে, সরি, গ্রিনের সাথে অরেঞ্জটা জাস্ট সোয়াপ করেছে, বাকি সব সেম দেখতে পাচ্ছ। গ্রিন অরেঞ্জ, অরেঞ্জ গ্রিন, বাকি নিচের অংশ সেম। শুধু এখানে অরেঞ্জের জায়গায় গ্রিন এসে পড়ছে। তো নেটওয়ার্ক সাপোর্ট ইঞ্জিনিয়ার হিসেবে কাজ করতে গেলে তখন এই জিনিসটা জানা লাগে। অ্যাজ এন ইঞ্জিনিয়ার ইউ শুড নো অ্যাবাউট দ্যাট। ক্রস ওভার মানে দুই মাথায় দুই স্ট্যান্ডার্ড কখন দেবো স্যার? যখন আমি একই রকম ডিভাইস কে নিজেদের মধ্যে কানেকশন করব, দুইটা কম্পিউটারের মধ্যে হবে, ক্রস ওভারে যেতে হবে। দুইটা রাউটারের মধ্যে ক্রস ওভারে যেতে হবে। কিন্তু একটা নেটওয়ার্ক, কিন্তু একটা পিসি এবং একটা রাউটার, তখন আমি কিসে যাব স্যার? তখন আমি স্ট্রেট কেবলে যাব। স্ট্রেট কেবল কি স্যার? স্ট্রেট কেবল হচ্ছে এই সাইডে যে স্ট্যান্ডার্ড থাকবে এই সাইডেও সেম স্ট্যান্ডার্ড থাকবে, এই এ অথবা বি, ঠিক আছে। আর লাস্ট ওয়ান হচ্ছে ক্যাটাগরি। ক্যাট 5, ক্যাট 6, ক্যাট 7, আমরা সবাই এখন ক্যাট 7 ইউজ করি বাসা বাড়িতে, যেটার ধারণ ক্ষমতা বা ম্যাক্সিমাম স্পিড, ট্রান্সমিশনের স্পিড, এটা কিসের স্পিড স্যার? ট্রান্সমিশনের স্পিড। ম্যাক্সিমাম ট্রান্সমিশন স্পিড হচ্ছে 10 Gbps। ক্যাট 7 যেটা আছে এটা 10 Gbps ও। অগমেন্টেড কথার অর্থ হচ্ছে বর্ধিত, মানে এটাকে বর্ধিত করা যায়, মানে আরেকটু ইচ্ছা করলে তুমি এটাকে এক্সটেন্ড করতে পারবা। 10 Gbps কথাটার হচ্ছে ধারণ ক্ষমতা, আর অগমেন্টেড কথাটা বা মিটার যেটা বলা হয়,
100 মিটার পর্যন্ত এটাকে নেওয়া যায়, 120ও পাওয়া যায়, মানে এটাকে আর একটু কাস্টমাইজ করা যায়। আর ক্যাট 7 আর ক্যাট 6 এর মধ্যে ডিফারেন্সটা কি? ক্যাট 7 এ একটা এক্সট্রা শিল্ডিং ইউজ করা হয়েছে। শিল্ডিং মানে বুঝতে পারতেছো, উপরের একটা কভার। আর সবচেয়ে লেটেস্ট চলে আসছে হচ্ছে ক্যাটাগরি 8, ক্যাট 8, যেটাকে বলা হয় তোমার আলটিমেট কপার কেবল, এবং এটাতে শিল্ডেড টুইস্টেড পেয়ার কেবলও ইউজ করা হচ্ছে। এটা ডিস্টেন্স কত? 30 মিটার পর্যন্ত হতে পারে, 40 Gbps ম্যাক্সিমাম ট্রান্সমিশন স্পিড, 4 গুণ ফাস্টার দেন ক্যাট 6 এ 7। আচ্ছা, যদি ছবিটা দেখি একটু দেখো, ক্যাট 6A এটা, ক্যাট 6 এইটা, ক্যাট 5E এটা ছিল। এটা অনেকেই দেখেছো। এখন কিন্তু আমরা 6A তে চলে আসছি। ওকে, আমরা তো এই জিনিসটার সাথে সবাই মানে পরিচিত। 4টা পোর্ট থাকতে পারে রাউটারের, বা আরো বেশিও থাকতে পারে। তো আমরা কি করি, ইথারনেটের লাইন দিয়ে ঢুকাই, তারপর আমরা ডিস্ট্রিবিউশনের জন্য অন্য লাইন দিয়ে আমরা বের করে নিয়ে আসি পিসিতে কানেকশন দেওয়ার জন্য বা এর জন্য। ওকে, কালার গুলা মনে রাখলেই হবে। আমরা একটু আমরা ক্লাসের ইয়েতে লেকচারে ফিরে যাই। তো 10 বেস টি মানে হচ্ছে তোমার রেঞ্জ, মানে এত মিটার পর্যন্ত তোমার কোনো অ্যাটেনুয়েশন হবে না। অ্যাটেনুয়েশন মানে হচ্ছে সিগন্যাল উইক হবে না। এরপরে কি স্যার উইক হয়ে যাবে? হ্যাঁ, উইক হয়ে যাবে। 10 বেস টি এর একটা ভ্যালু থাকে, ঠিক আছে? 10 বেস 2 থাকতে পারে, 10 বেস 5 থাকতে পারে, 100 বেস 5 থাকতে পারে। 5 মানে হচ্ছে 5 মিটার, 2 হচ্ছে 2 মিটার। এই পর্যন্ত কি স্যার তারের রেঞ্জ? হ্যাঁ, তারের রেঞ্জ। এরপরে সিগন্যাল উইক হয়ে যাবে, সিগন্যালটা উইক হয়ে যায়, তখন আমরা মাথায় গিয়ে এই যে বলা হচ্ছে কোএক্সিয়াল কেবল বা ইউটিপি, এখানে যেটা হয় মিটার বলা হয়। 2 বললে 200 মিটার্স, 5 বললে 500 মিটার্স, ঠিক আছে? কোএক্সিয়াল কেবল হচ্ছে আমাদের ডিশের তার। কোএক্সিয়াল কেবলের ছবিটা একটু দেখিয়ে দিই, এটা সবাই তোমরা জানো, তবু একটু দেখিয়ে দিচ্ছি। ভিজুয়ালি গ্রাফিক্যালি পড়লে যেটা হচ্ছে মনে থাকে, এই জন্য আমি ছবি দেখাই, আদারওয়াইজ ইট ক্যান বিকাম বোরিং। এই যে ছবিটা, এটা সবাই দেখেছো, আমাদের ডিশের তার আর কি। আচ্ছা, এই যে আফটার 200 মিটার্স অথবা 500 মিটার রোটেশন ক্যান অকার। আচ্ছা, এটা হচ্ছে 2 নম্বর কেবল। প্রথমে আমরা পড়লাম ইউটিপি অথবা এসটিপি, দ্বিতীয় পড়লাম কোএক্সিয়াল কেবল। এটা ডিশের তার, আমি এটা নিয়ে আর বেশি ডিটেলসে যাচ্ছি না। আমাদের যে জিনিসটা দরকার সেটা হচ্ছে ফাইবার অপটিক কেবল। ফাইবার অপটিক কেবল এখানে সিগন্যাল হচ্ছে লাইটের স্পিডে যায়। তো এখানে 100 বেস এফএক্স যেটা দেওয়া থাকে, এফএক্স মানে হচ্ছে কথাটা, তুমি এই কথাটা কোথায় পাবা স্যার? কথাটা তারের গায়ে পাবা, 100 বেস এফএক্স এরকম কথাটা পাবা। এফএক্স বলতে ফাইবার চ্যানেল বোঝানো হয়, ঠিক আছে? 100 বলতে 100 এমবিপিএস মানে হচ্ছে ম্যাক্সিমাম ব্যান্ডউইথ। তারপর হচ্ছে 1000 বেস এফএক্স অলসো অ্যাভেলেবল রাইট নাও, ঠিক আছে? 1000 মানে বুঝতে পারতেছো 1000 এমবিপিএস। রেঞ্জ কত থাকে? অ্যাপ্রক্সিমেটলি 2 কিলোমিটার রেঞ্জ পর্যন্ত থাকতে পারে, ঠিক আছে? এখন আসি কলিউশন কি হতে পারে? কলিউশন হয়। কলিউশন মানে হচ্ছে তোমার ডেটা গুলাকে একে অপরকে ধাক্কা দেওয়া শুরু করে, অথবা হচ্ছে কি সব সাইড থেকে, তার তো একটাই, এখন সব তার মানে সব ডেটা যদি একসাথে রওনা দেওয়া শুরু করে, আবার ওই পাশ থেকে আসা শুরু করে, তখন গিয়ে কলিউশন হতে পারে। যে একটা তারের মধ্যে তোমার অনেক কলিউশন হতে পারে। maximum collision domain can be for n devices is n for baseband, মানে হচ্ছে যতগুলা ডিভাইস থাকবে সেই সমকক্ষ সংখ্যক
কলিশন হতে পারে। কলিশন ডোমেইনের সাইজ বলা হচ্ছে এখানে, ঠিক আছে? সাইজ মানে হচ্ছে ডিপেন্ডস অন দি ম্যাক্সিমাম নাম্বার অফ ডিভাইসেস। যত সংখ্যক ডিভাইস থাকবে ততখানি তোমার সমান সংখ্যক কলিশন হতে পারে, ম্যাক্সিমাম রেঞ্জটা বলা হচ্ছে। আচ্ছা, এখানে একটা ছোট ইম্পর্টেন্ট কথা আছে। কেবলস কি ফিল্টারিং করতে পারে? স্যার, ফিল্টারিং করতে পারে না। ফিল্টারিং কথার অর্থ কি? মানে হচ্ছে ডেটা কাকে কোন জায়গায় পৌঁছাতে হবে এগুলা করতে পারে না। তুমি তাকে দিয়ে যা ডেটা পাঠাবা সে ওটাই নিয়ে যাবে, কাকে পৌঁছাতে হবে এটা জানে না। সো নো, দেয়ার ইজ নো ফিল্টারিং। ম্যাক অ্যাড্রেস অথবা আইপি অ্যাড্রেস ক্যান নট বি চেকড, যেটাও ফিজিক্যাল লেয়ারে হয় না। ম্যাক অ্যাড্রেস কি, আইপি অ্যাড্রেস কি, এটা ফিজিক্যাল লেয়ারের কাজ না, ঠিক আছে? তাহলে মেজর রেসপন্সিবিলিটি কি? মেজর রেসপন্সিবিলিটি হচ্ছে ট্রান্সমিশন অফ ডেটা। শুধু ট্রান্সমিট করবে, আর কিছু না। Data comes from data link layer as bit, so we need some encoding technique. আচ্ছা, এখন এই এনকোডিং টেকনিক এবং ডিকোডিং টেকনিকে আমরা আগামীকালকের ক্লাসে যাব। এর আগে আমি ছোট ছোট কিছু কাজ দিব আপনাদের। যেহেতু আপনাদের অ্যাটেন্ডেন্স নেই, আমি কিছু টাস্ক দিয়ে দিব। যেমন একটা কাজ দিচ্ছি, ফাইবার অপটিক কেবল। দেখতে পাচ্ছেন কতখানি সরু জিনিসটা, মানে আমাদের হিউম্যান হেয়ারের মতন, দেখতে পাচ্ছেন? এটা হচ্ছে আমার অপটিক্যাল কেবল। এখান দিয়ে আমার ডেটা ট্রান্সমিট হয়ে আমাদের কাছে পৌঁছায়। তো থিকার দেন বা থিনার দেন আওয়ার হিউম্যান হেয়ার। বাস্তবে কাজ করতে গেলে এরকম দেখতে পাবে। আচ্ছা, আপনাদের যে কাজটা দিতে চাচ্ছিলাম, আমি ভিডিও তো শেয়ার করবোই, প্লাস আপনারা কম্প্যারিজনটা পড়বেন বিটুইন ফাইবার অপটিক কেবল, কোএক্সিয়াল কেবল এন্ড এভাবে পড়বেন ফাইবার অপটিক কেবল ভার্সেস কোএক্সিয়াল কেবল প্লাস ইউটিপি কেবল, ঠিক আছে? এটা পড়ে আপনারা অবশ্যই রেডি থাকবেন, কারণ আমাদের এইগুলা কুইজে থাকবে, ঠিক আছে? তো এখানে অনেক ভিডিও আছে, আপনাদের যত দেখবেন এইগুলা এখন পৃথিবীতেই ইন্টারনেটের যুগে চলে যাচ্ছে। তো আপনি যদি না দেখেন তাহলে আপনি ইউজার হবেন আর কি, ঠিক আছে? আরো আমি শেয়ার করে দিব এই ভিডিওগুলা, সেগুলো দেখতে পাবেন, ঠিক আছে? আমি আস্তে আস্তে আগাচ্ছি যাতে আপনাদের উপর একটু প্রেশার কম পড়ে। আচ্ছা, এইখানে রিয়াজ, আপনাদের গ্রুপের আপনারা কোন চারজন জানি আপনার ক্যাপস্টোন প্রজেক্ট করবেন? ইয়েস স্যার। হ্যাঁ, অনেকে আছেন। আপনারা চারজন আমাকে ইমেল করবেন তো? ওকে স্যার। ঠিক আছে, দেখা হবে কালকে আবার 11:50-এ। যেতে পারেন। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম।